জাহিদ জমিদার বাড়ি ছাদে আজও পা ঝুলিয়ে বসে আছে। জলিল ব্যবসায় কিছু কাগজপত্র দেখছে। চাকরির পাশাপাশি বিশাল ব্যবসা। পরিবারের সবাই কোনো না কোনো ভাবে ব্যবসায় জড়িত। সুজয়, অজয়, জয় এরা যার যার জায়গা থেকে যার যার কাজ করে। তারা খুব ব্যস্ত থাকলেও জাহিদকে এত ব্যস্ত দেখা যায় না। দেখা যাবে কি করে? তার যখন মন চায় সব ব্যস্ততা জলিলের ঘাড়ে চাপিয়ে দিয়ে বসে থাকে। এমন সময় জেনিফার এসে পেছন থেকে বলল, বস, বলে ফেলো, কাল আপনার বিয়ে? না, রাত 12টা 23 বাজে, মানে আজ আমার বিয়ে। যা বলবে একদম ঠিকঠাকই বলবে। জাহিদ হায়দার কখনো হিসাবে গরমিল পছন্দ করে না। জেনিফার জানে জাহিদ হায়দার সবসময় এমন মুড নিয়েই কথা বলে। বস তো বসই, কিছু একটা এমন ব্যাপার। জলিল বলল, কোনো জরুরি কথা না থাকলে আসতে পারো, স্যার এখন ব্যস্ত। তার কথায় কান দেয় না জেনিফার। জাহিদের পেছনে দাঁড়িয়ে বলতে লাগলো, একবার আমার দিকে চেয়ে দেখুন না, আমার চোখের দিকে দেখুন, আমি আপনাকে সত্যি খুব ভালোবাসি, একটাবার আমার দিকে দেখুন। জাহিদ পিছে ঘুরে জেনিফারকে বলল, সম্ভব না, এই নজর ঝলসে যাবে, তবু এক সুকুন্ঠি গুদলি ছাড়া অন্য কারো দিকে চাইবে না। জেনিফারের খুব খারাপ লাগলো। সে জাহিদের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমার ভালোবাসা এভাবে ফিরিয়ে দেবেন না বস, আমি আপনার সাথে জাহান্নামেও যেতে রাজি। কিন্তু জেনি, আমি একটা জান্নাতের হুর পেয়েছি, আমি তার সাথে পৃথিবীতে জান্নাত সম সংসার করতে চাই। আপনি জান্নাতের আশা করেন বস? যাকে পেয়েছি তার সঙ্গে পেলে পৃথিবী আমার জান্নাত মনে হবে। সে যে জাদু, মায়াজাল, এর মায়াজালে জড়িয়ে গেলে বের হওয়া অসম্ভব। জাহিদের কথায় জেনিফার খুব কষ্ট পায়। সে সেখান থেকে চলে গেলে জাহিদ জলিলের সামনে বসে বলল, কি এমন ছিল বকুলের মাঝে যা জেনিফারের মধ্যে নেই? জাহিদ বাঁকা হেসে ঠান্ডা কণ্ঠে জবাব দিল, সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা, আলপনা। সে যে পূর্ণিমার রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। আর এখন এখন বেঁচে থাকার সবচেয়ে জরুরি সম্পদ হয়ে গেছে, একদম নিঃশ্বাসের মতো। জলিল বলল, আমার কেন যেন আশঙ্কা হচ্ছে দা ভাই। জাহিদ তার কথার মানে বুঝে ফেলল। গতকালের কথা চিন্তা করতে গেলে আজ নষ্ট হয়ে যাবে, তাই আমাদের আজ নিয়ে ভাবা উচিত। এত ভাবিস না, আশঙ্কারও প্রয়োজন নেই, যা হবার তাই হবে। জলিল বড় করে হাফ ছেড়ে চিন্তামুক্ত কণ্ঠে বলল, আগের কথা আর এখনকার কথা চিন্তা করে আমার কি মনে হচ্ছে জানো? বলে ফেল। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি, আজ কি হলো রে আমার? তুই তো ছিলি বেশ লুকিয়ে ভিন দেশ, ইচ্ছে নিয়ে পালাবার। জাহিদ একটু বাঁকা হেসে বলল, খুঁজতে হয় না, এমনি চলে আসে, কাজ হলে যা গিয়ে ঘুমা। আচ্ছা দা ভাই, তুমিও যাও। জাহিদ নিচতলায় গেল এক কাপ চা বানিয়ে আনতে। দেখলো ইশারা বেগম বসে আছেন। মা জননী, এত রাতে তুমি এখানে কি করছো? ঘুম ধরতেছে না। সম্মানীয় জমিদার সাহেব এখনো ফেরত আসেননি? না, আইয়ে নাই। তুই এখানে কি করতেছস খোকা? কাজ আছে মনে হয়, তাই ফিরিনি। মাথাটা খুব ধরছে, ভাবলাম একটু চা খেয়ে আসি। আমি বানাই দিতেছি। মা জননী, আজকে বিয়ে হলে কি আজকেই চলে আসবে ওরা? হয়। আচ্ছা, চা করে আমার ঘরে নিয়ে এসো, জরুরি কাজ আছে। আচ্ছা। জাহিদ নিজের ঘরে গিয়ে মাজায় হাত দিয়ে চারিদিকে ভাবতে লাগলো, কিভাবে কি করবে। তৎক্ষণাৎ ডাক দিল জলিলকে। কি হলো দা ভাই? শুনলাম ওরা আজই চলে আসবে। যা জইলা বাইর কর। জলিল জাহিদের বাজের মতো চোখের ইশারা একদম ঝট করে ধরে ফেলে। এটা যেন তার অদৃশ্য শক্তি। সে দৌড়ে নিচের একটা স্টোর রুম থেকে কতগুলো কার্টুন বক্স নিয়ে এলো। জাহিদ বলল, তোর ঘরেরগুলো সরাইছিস? না ভাই, আগে তোমারগুলো সরাইনি, আমার ঘরে বেশি কিছু নাই। দুই ভাই মিলে বইয়ের থাক থেকে কিছু বই বের করে কার্টুনে রাখলো। কটর মটর শুনে সুজয়, রাফসান, জয় ওরাও এগিয়ে এলো। জয় বলল, খালি বইগুলো সরাইবা, ওগুলো সরাইবা না? জাহিদ তাকে চোখ দিয়ে ইশারা করতেই, ইমতাজ ভাই ধরো, একা পারবো না। নাম ভেঙিয়ে রাফসানকে ইমতাজ বলে জয়। জয়ের কথা শুনে রাফসান এগিয়ে গেল। সুজয় দরজা লাগিয়ে দিল। খাটের চড়ার উল্টাতেই দেখা গেল ভয়ঙ্কর সব অস্ত্র, বন্দুক, রাইফেল, শটগান, ধারালো চাপাতি, রামদা, ছুরি, সার্জিক্যাল ব্লেড, অপারেশনের যন্ত্রপাতি। জাহিদের বইয়ের থাক থেকে সুজয় কিছু ফাইলপত্র বের করলে ছো মেরে জাহিদ সেটা নিয়ে নিল। সুজয় বলল, ওটা দেখলে আর কিছুই দরকার হইব না, এটা নিয়ে তোর না ভাবলেও চলবে, এটাও তো নকল কপি।
নকলটাও তোর দেখার দরকার নাই, নিজের কাজ কর। অনেকগুলো ফাইলপাতি, অস্ত্র, অপারেশন টুলস এগুলো সব গ্লাভস হাতে তুলে বক্সে প্যাকিং করে ফেললো রাফসান। জাহিদকে প্রশ্ন করলো, কোথায় রাখবো ভাই? ওখানেই। তখন ইশারা বেগম দরজায় টোকা দিতেই জাহিদ আর জলিল, রাফসান আর জয় ভ্রুকুচকে একে অপরের দিকে চাওয়াচাই করলো। খোকা, দরজা খোল, চা লই আইছি। খোকা। জলিল ইশারা করতেই জাহিদ মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ভাঙা গলায় বলল, ওহ মা জননী, চা নিয়ে আসতে এত দেরি করেছো? আমার ঘুম ধরে গিয়েছে, শুয়ে পড়েছি, আর খাবো না চা, তুমি চলে যাও। বাতি তো নিভে আসো, আলোতে তো তুই শোস না। এই হারিকেনের আলোয় কিছুই হবে না, তুমি যাও তো, ঘুম ধরেছে, যাও। ইশারা বেগম কিছু আঁচ করতে পারলেন না, শুধু অবাক হলেন, কারণ জাহিদ একদম অন্ধকারে ঘুমায়। আজ আবার কি হলো? জলিল এগিয়ে এসে নিজের দক্ষ কান দরজায় লাগিয়ে বলল, চলে গেছে। জয় বলল, নিয়ে যাবো ভাই? দাঁড়া। বলে বক্সের মধ্যে থেকে বকুলে দেয়া সেই মালাটা তুলে বলল, এটা কেন নিয়ে যাচ্ছিস? এটার স্থান এই ঘরে, যা, আজ থেকে ওগুলো ওখানেই থাকবে। সুজয়, জয়, রাফসান, জলিল সবাই মিলে আবার জলিলের ঘরে গেল। জলিলের খাটের চট উল্টাতেই দেখা দিল বান্ডিল বাঁধা টাকা, আর সাথে ধারালো যন্ত্রপাতি। রাফসান মাথা চুলকে বলল, এগুলা কোথায় সরানি যায়? এগুলো কি ওইখানেই রাখবো? জয় বলল, হ, বাড়িতে যা যা আমগো যার যার ঘরে আছে সবই ওইখানেই রেখে আসান লাগবো, মনে হয় না আর কোনো সুরক্ষিত জায়গা আছে। সুজয় বলল, কিন্তু ওইখানে রাখবো কোন ঘরে, কোন সেক্টরে? জলিল তার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, চোখ একদম গলা নিচে, দেয়ালেরও কান থাকে। তখনই ঘরে ঢুকলো অজয় আর জয়ের বাবা জসিম হায়দার। জসিম বলল, শয়নের কি দরকার, যেটা যেখানে ছিল সেখানেই ঠিক ছিল। জলিল বলল, না, ঠিক ছিল না, দাবাই যখন বলেছে কারণেই বলেছে। রাফসান, তোর বাড়িগুলো তোর বাড়িতেই থাক, ওইগুলো ওইখানেই ঠিক আছে। এখন তাড়াতাড়ি চল, সব এগুলো রেখে আসি। আব্বা আসছে? না, বাঁচা গেল, চল তাড়াতাড়ি চল। তারপর সবাই মিলে জিনিসপত্রগুলো কোথায় রেখে আসলো তার রাতের রহস্যই রয়ে গেল। জাহিদ বকুলের মালটা হাতে নিয়ে গভীরভাবে দেখছে, তারপর গভীর ঘ্রাণ নিয়ে আনমনে বলল, তেল হয়ে জলের প্রেমে পাগল হয়েছি, কোনোদিনও কি মিশ খাবে? তার চেহারায় ব্যাকুলতা, বকুলকে হারানোর ভয়। মাত্র 2.5 মাসেই একটা অপরিচিতা মেয়েকে না দেখে তার কণ্ঠে মাতাল হয়ে তার প্রেমে পড়া কি পাগলামি নয়? পাগলামিই তো, বিশ্বের সেরা মাতলামি। অন্ধকার রাত কাটিয়ে ভোরের আলো ফুটেছে, বেলা বেড়েছে, শেখ বাড়ি সেজেছে এক নতুন সাজে। প্রকৃতি তাদের সাজিয়ে তুলেছে, পাখিরা কলকলিতে চারপাশ ভরিয়ে তুলেছে। শেখ বাড়ির কোনায় কোনায় বকুল ফুলের সুবাস। আলতাবানু সহ আরো কয়েকজন মহিলা মিলে বকুল আর শালুককে বউ সাজাচ্ছে। তখন উপস্থিত হয় হায়দার বাড়ির মেয়েদের। আগেই বলেছি, মায়েরা সন্তানদের বিয়েতে অনুপস্থিত থাকেন যাতে নজর না লাগে, তাই ইশারা বেগম আসার তো প্রশ্নই ওঠে না। জমেলা বেগমের হাতে 2 থালা লাল কাপড়ে ঢাকা। কোনদের ঘরে ঢুকতে তত্ত্বের সব অন্য জায়গায় রেখে ওই 2 থালা জমেলা বেগম হাসি মুখে আলতাবানুর দিকে এগিয়ে দিয়ে বলল, চাচি, আপনারা যে গয়না দিচ্ছেন ওগুলো খুলে নেন, আর যদি রাখতে চান তো থাকুক, এগুলো তাও উপর দিয়া পরায় দেন। চুমকির বিয়ের সময় কি করছিলেন মনে আছে? আলতাবানু এগিয়ে এসে থালা 2টি হাতে নিলেন। শালুক লাগা থালাটার কাপড় সরাতেই দিনের আলোতে চকচক করে উঠল জমিদার বাড়ির বংশীয় লম্বা চিকন সীতাহার, যেটা জমিদার বাড়ির বউদের সর্বদা পরে থাকতে হয়। জমিদার বাড়ির অনেক পুরনো রেওয়াজ এটা। ছেলে জন্মানোর সাথে সাথে ছেলের বউয়ের জন্য গহনা তৈরি হয়ে যায়। বাড়ির সব বউদের ওই হারটা একই রকম। জমেলা, চুমকি, বন্যা সবার গায়ে সেই হার থাকে, আজও আছে। আলতাবানু অন্য গহনাগুলো রেখে শুধু ওই হারটা শালুকের গলায় চড়িয়ে বললেন, বাকিগুলা ওই বাড়িতে যাইয়াই পরবো খান, আমাগর গুলাই থাক। আচ্ছা চাচি, এবার বকুলেরও পরায়া দেন। বকুলের ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম থাকবে, কারণ বকুল হলো হায়দার বাড়ির ভবিষ্যৎ গিন্নিমা, জমিদার বাড়ির বড় বউ। তার গহনার থালাতে ওই বংশীয় হার রয়েছে, তবে তারটা একটু আলাদা। গোটাটাই বাকিদের মতোই, তবে তার সীতাহারে 2 থাক। তাদের এই বংশীয় হার দেখে তাদের শনাক্ত করা যায় তারা হায়দার বাড়ির বউ। বকুলের গায়ে সেই হার চড়াতে বকুলের ভেতরটা কেমন কেঁপে ওঠে, দমকা ঠান্ডা কিছু ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে, কেঁপে ওঠে অন্তরাত্মা। এই হার যেন জানান দিচ্ছে তার নবীন জীবনের সূচনা। বউ সাজানোর পর থেকে একে একে বহু মানুষ আসছে বউ দেখতে। বংশীয় হারের ঝলকে দুজনকেই কোনো রাজ্যের রানী মনে হচ্ছে। শালুক যতই ফর্সা হোক না কেন, বকুলের রূপ যেন অন্যরকম ঝলক দিচ্ছে।
কিছুক্ষণ পর চলে এলো বরযাত্রী। কাজী জাহিদকে জিজ্ঞেস করলো, দেনমোহর কত লিখবো? মারেন 5-10 লাখ। আমি তোর বউ ছাইরা দিব না। দেনমোহর শোধ করলে তবে বউয়ের কাছে যাওয়ার নিয়ম। আরে তাও লিখেন মিয়া, আমাকে কি আপনার গরিব ফকিনি ছোট লোক মনে হয় নাকি? আয় জইলা বাইর কর। জয় বলল, ভাই পরেও বাইর করন যাইব, জলিল ভাইও তো বিয়া। ও ভুলেই গেছি। কাজী বললেন, আপনি কি বিয়েতে রাজি? জাহিদ ব্রুকুচকে জয়ের কানে কানে বলল, কি কাওয়া মারা কাজী রে ভাই, রাজি না থাকলে কি বাল ফালাইতে বসে আছি? সরাসরি কবুল বলতে বল, আমি আর অবিবাহিত থাকতে পারছি না। জয় মুচকি হেসে বলল, কাজী সাহেব সব ঠিক ঠিক আছে, শুধু কবুল কওয়ান। তাহলে 3 বার বলেন আলহামদুলিল্লাহ কবুল। ধ্যাত্তারি, কবুল কবুল কবুল, যতগুলো কবুল লাগে সব কবুল, সবার শেষে লাগায় দেন আলহামদুলিল্লাহ। বিয়ে হয়েছে না? জমশেদ হায়দার ছেলের এমন নির্লজ্জতা দেখে খুব বিরক্ত হলেন। এখনো হয় নাই। আয় হায় কি বলে, অয় জল্লা ধর আমারে, আমি তো জয় পাকিস্তান হয়ে গেলাম। কবুল করেছি তাও বলে বিয়ে হয় নাই। কাজী সাহেব বিরক্তি নিয়ে বললেন, আরে মিয়ারেও তো কবুল কওয়ানি লাগবে, একা করলে তো হবি না। আপনার দিক থেকে বিয়ে অর্ধেক হইয়া গেছে। জাহিদ মাথার চুল ঠিক করে বলল, ও জীবনে প্রথম বিয়ে করতেছি তো, পূর্বের অভিজ্ঞতা নাই আর কি। যান যান মেয়ের কাছে। না, দূরে থেকে বিয়ে পড়ে আসেন, কাছে যাবেন না। কাজী উঠে গিয়ে বকুলের সামনে পর্দার পিছনে বসে বললেন, আপনি যদি রাজি থাকেন তাইলে 3 বার কবুল বলেন। বকুলের একটু ইতস্তত হয়নি, এমন ভাবে বলল যেন স্বাভাবিক বিষয়। শালুকের বেলায় তা হলো না। শালুক কবুল বলতে দেরি করেছিল শুনে জলিল হাত দিয়ে নখ কাটতে কাটতে মনে মনে বলল, হায় রে বোকা সুন্দরী, কবুল কেন বলছে না? আমার তো এদিকে ফেটে যাচ্ছে। শালুক কবুল বলার পর গিয়ে জলিলের জানে পানি পড়ল। বিদায় বেলায় বকুল ফুল বানানোর ঘরে গিয়ে তার একটা শাড়ি নিয়ে এলো। জাহিদ জিজ্ঞেস করলো, তুমি তোমার পুরনো শাড়ি কেন নিচ্ছ? আমি তোমাকে নতুন কিনে দিব, রেখে এসো। এটা আমার মায়ের শাড়ি, দোহাই খোদার, এটা সঙ্গে নিতে দিন। জাহিদ মন ভারী করা বকুলকে বলল, আগে বলবে তো, নাও, আরো কিছু প্রয়োজন হলে তাও নিতে পারো। না ধন্যবাদ। শালক ভীষণ কান্না করেছে, কারো জন্য তার খুব একটা বুক ফাটছে না, দাদির জন্য খারাপ লাগছে। আর তার মাথায় ঘুরছে, হায় খোদা, আজ থেকে আমার একদম বাগডুম গোল্লা ছোট পুতুল নাচ আপেল শক্ত স্যান্ডেল চুরি খেলার দিন শেষ। এখন বুঝি সারাদিন হেসেল ঘরে থেকে বাসন মাজতে হবে। বকুল কাঁদছে না, তার হৃদয়টা সেদিন পাথর হয়ে গেছে, যেদিন সবাই তাদের ভুল বুঝেছে, খারাপ বলেছে। তবে তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। দাদির জন্য খুব খারাপ লাগছে। মানুষের কষ্টের সীমা যখন আকাশ ছোঁয়া হয়ে যায় তখন সে কাঁদে না, কষ্টে পাথর হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে না। জাহিদ বুঝতে পারছে বকুলের ভীষণ কষ্ট হয়েছে। সে রাফসানের কানে কানে বলল, আর একটু দেরি করলে আমার বউ কলিজা ফেটে জয় পাকিস্তান হয়ে যাবে, তাড়াতাড়ি চল। বিদায় শেষে পালকি করে জমিদার বাড়ির দিকে রওনা হয় সবাই। আলতাবানু মেয়েরা চলে যাওয়ার পর দাদির বুকটা ফেটে যাচ্ছে। বকুলের জন্য তার বুকটা হাহাকার করছে। তিনি চোখের পানি মুছছেন আর ভাবছেন ওপরে গিয়ে ছেলের বৌমাকে কি জবাব দেবেন। সসম্মানে মেয়েদের বিদায় দিতে পারেননি, আফসোস রয়ে যাবে। জমিদার বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল।